দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এই সময় অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি এম এ মানিস। সমসাময়িক নানা বিষয় নিয়ে আমরা আলোচনা করি এই অনুষ্ঠানে। আজকের বিষয় রাজনীতি। এই সরকারের মেয়াদকাল আর 1 বছর বাকি। ইতোমধ্যে আগামী জাতীয় নির্বাচন নিয়ে শুরু হয়ে গেছে তোড়জোড়। এসব নিয়েই আমাদের আজকের আয়োজন। কথা বলবো, স্টুডিওতে আছেন আমাদের সঙ্গে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জনাব এবিএম মোশাররফ হোসেন এবং আওয়ামী লীগ নেতা এবং সংসদ সদস্য জনাব তানভীর শাকিল জয়। স্বাগত আপনাদের। শীতের শুরুতেই রাজনীতির উত্তাপ আসলে মানে শুরু হয়ে গেছে। শীতের আসতে না আসতেই মোটামুটি রাজনীতি যেভাবে তোড়জোড় চলছে চারদিকে, কর্মসূচি পাল্টা কর্মসূচি প্রধান দুটি দলের, তাতে আসলে সবাই রাজনীতি নিয়ে এখন চিন্তাভাবনা শুরু করেছেন। তা আমি শুরুতেই আসলে আসতে চাই জনাব এবিএম মোশাররফ হোসেনের কাছে যে আপনারা তো ঢাকার বাইরে অনেকগুলো সমাবেশ করেছেন, গণসমাবেশ যেটাকে নাম দিয়েছেন, যেমন আপনারা বিভাগীয় শহরগুলোতে করছেন এবং নেক্সট হয়তো আপনারা সিলেটে করবেন, কুমিল্লায় করবেন, রাজশাহীতে করবেন এবং সর্বশেষ 10ই ডিসেম্বরে একটা আপনার আলটিমেটাম আছে যে আপনারা মহাসমাবেশ করবেন ঢাকায়। এবং এই সমাবেশ নিয়ে আসলে আপনাদের প্রস্তুতিটা কেমন? আপনারা কি ভাবছেন এই সমাবেশকে, মহাসমাবেশকে ঘিরে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহালোচক তানভীর শাকিল জয় এবং এনটিভির দর্শক শ্রোতা যারা আমাদেরকে শুনছেন, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাঁ, এই সমাবেশের লক্ষ্য উদ্দেশ্য কি আমরা কিন্তু এটা স্পষ্ট ভাষায় বলেছি। আমরা বলেছি যে বর্তমানে বিশেষ করে এখন যে দ্রব্যমূল্যের ব্যাপক ঊর্ধ্বগতি, জ্বালানি তৈলের মূল্যবৃদ্ধি এবং লোডশেডিংয়ে মানুষের যে দুর্ভোগ এবং আগামী দিনে যে একটি নির্বাচন, যে কথাটি আপনি আপনার উপস্থাপনায় বলেছেন, যে এই নির্বাচনটা একটি অবাধ, সুস্থ, নিরপেক্ষ করার লক্ষ্যে একটা দল নিরপেক্ষ সরকারের অধীনে যাতে নির্বাচন হয়, এর জন্য কিন্তু আমরা কর্মসূচিগুলি পালন করেছি। এবং আপনি বলেছেন সর্বশেষ ধাপ বিভাগীয় পর্যায়ের কথা আপনি বলেছেন, কিন্তু এর আগে কিন্তু আমরা গত 22 আগস্ট 2022 থেকে আমরা কিন্তু ইউনিয়ন, উপজেলা, থানা এই পর্যায়ে আমরা করেছি। তারপর আমরা জেলা পর্যায়ে সমাবেশ করেছি। এখন আমরা ইতিমধ্যে আমাদের 6টা বিভাগে আমাদের এই সমাবেশ সম্পূর্ণ হয়েছে। আমরা এই যে দাবিগুলো আমরা করছি এবং এই সাধারণ মানুষ যে একটা দুর্ভোগের মধ্যে আছে, এটাকে জনগণকে সম্পৃক্ত করে আগামী দিনে বিএনপির যে রাজনীতি, এই রাজনীতিকে আরও শক্তিশালী এবং আরও গতিশীল করার জন্য এই কর্মসূচিগুলি আমরা পালন করে যাচ্ছি। হ্যাঁ, যে কোনো দলের যে কোনো রাজনৈতিক দলের নির্বাচন তো একটা টার্গেট থাকেই, যার কারণে আপনি হয়তো উপস্থাপনায় বলেছেন যে 1 বছর নির্বাচনের বাকি। কিন্তু আমরা যেটা মনে করি যে নির্বাচন যদি আপনার করতে হয়, তাহলে নির্বাচনটা একটি অর্থবহ নির্বাচন হতে হবে, নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে, নির্বাচন একটা স্বচ্ছ নিরপেক্ষতার ভিত্তিতে নিরপেক্ষ হবে। কিন্তু আমাদের অভিজ্ঞতা কিন্তু খুবই তিক্ত। আমরা দেখেছি গত নির্বাচন দুটি, বিশেষ করে 2014-তে বর্তমান আওয়ামী লীগ সরকার একটি নির্বাচন করেছে দলীয় সরকারের অধীনে, যেটা আমাদের বাংলাদেশে 91 সালের পর থেকে আপনার মনে থাকার কথা, যে এরশাদ সরকারের পতনের পর 91, 96, 2001 এবং 2004টি নির্বাচন কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছিল। কিন্তু 2014 নির্বাচনটা কিন্তু একটা দলীয় সরকারের অধীনে, যে নির্বাচন বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল সেই নির্বাচন বর্জন করেছিল, যার জন্য আওয়ামী লীগকে একক নির্বাচন করতে হয়েছে। এই অবস্থা কাটিয়ে 2018 সালে একটা নির্বাচন আয়োজন করেছিল। সেই নির্বাচন নিয়ে নানা বিতর্ক আছে, দিনের ইলেকশন রাতে করা। আমরা একটু মোশাররফ ভাই, আমরা আসলে জানতে চাচ্ছিলাম যে আমরা যে আপনাদের যে মহাসমাবেশটা, আমরা ওগুলো তো আছেই, রাজনীতির ওই ঘটনা প্রবাহ তো আছেই, মহাসমাবেশ ঘিরে আপনাদের যে প্রস্তুতি, আপনারা যেমন আওয়ামী লীগ একটা কিছুদিন আগে সহযোগী সংগঠন যুবলীগ যেমন সমাবেশ করেছে, তারা অনেক লোকের সমাগম ঘটিয়েছে রাজধানীতে। তো আপনারা ঢাকার বাইরে করছেন ছড়িয়ে ছিটিয়ে। আমি ঢাকার যে মহাসমাবেশটা করছেন, তো এখানে নানান ধরনের বিষয় আছে, তো সেটাকে ঘিরে আসলে আপনাদের কর্মপরিকল্পনা কি বা প্রস্তুতি বা কি, বা আপনাদের কি ধরনের এক্সপেকটেশন যে আপনারা? না, আমরা তো চাচ্ছি যে আমাদের নেতাকর্মী এবং জনগণকে এই কর্মসূচির সাথে সম্পৃক্ত করতে, যার জন্য আপনি দেখবেন যে এই যে বিভাগের 6টি ডিভিশনে যে সমাবেশগুলো হয়েছে, সেখানে কিন্তু সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে, যেটা আপনারা নিউজই করেছেন মিডিয়াতে, এবং অনেক মিডিয়া দেখেছি আমরা স্পেশাল আইটেম করেছি এটার উপর। অনেকের ইন্ডিভিজুয়াল সাক্ষাৎকার নিয়েছে, তারা বলেছে কি কারণে বিএনপি করে না, কিন্তু তারপরে এসেছে। হ্যাঁ, ঢাকাতে আমাদের, আপনি যে কথাটি বলছেন যে ঢাকা রাজধানী এবং ঢাকাই হলো রাজনীতির মূল প্রাণকেন্দ্র। এখানে আমাদের আগামী যে 10ই ডিসেম্বর যেই সমাবেশটি আমরা আয়োজন করতে যাচ্ছি, ইতিমধ্যে আজকে আপনি লক্ষ্য করেছেন
প্রস্তুতির অংশ হিসেবে আজকে কিন্তু আমরা ঢাকা ডিএমপি যারা মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাথে আমাদের একটা প্রতিনিধি দল দেখা করেছে এবং তারা সহযোগিতা চেয়েছে পুলিশের পক্ষ থেকে যাতে এই সমাবেশটা আমরা এবং পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে এটা বিএনপি যে আবেদন করেছে এটা যাচাই বাছাই করছি করে আমরা, তারা ব্যবস্থা গ্রহণ করে করবে। আমরা সেই অনুযায়ী আমরা একটা সিদ্ধান্ত কিন্তু নেব। এখানে কিছু সংকট আপনার তৈরি হয়েছে যে জিনিসটা দেখেন, আমরা কিন্তু কি বলছি, আমরা বলছি যে এই দাবিটার সমর্থনে আমরা করছি, কিন্তু ইতিমধ্যে আপনারা লক্ষ্য করবেন যে সারা বাংলাদেশে কিন্তু সরকার আমাদের তার যে কৌশল মাধ্যমে এই সমাবেশ যাতে সফল না হতে পারে নানাবিধ কূটকৌশল তারা অবলম্বন করেছে। এর আগে আপনি দেখেছেন যে পরিবহন ধর্মঘট ডেকে এই সমাবেশকে বানচালের একটা চেষ্টা করেছিল। ইদানিং ঢাকা শহরে যেটা পরিলক্ষিত হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নেতৃবৃন্দকে গ্রেপ্তারের একটা নূতন প্রক্রিয়া শুরু করেছে। ইতিমধ্যে আপনি গত 3 দিন আগে দেখেছিলেন যে মহাখালীতে একটি রেস্টুরেন্টে বসে আমাদের নেতৃবৃন্দ চা খাচ্ছিল, সম্পূর্ণ একটা অরাজনৈতিক কর্মসূচি, সেখান থেকে 28 জনকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। জি জি, গত পরশুদিন আপনার যাত্রাবাড়িতে আমাদের লোকজন একটি জায়গায় বসে গল্প করছিল, সেখানে তাদের ওখান থেকে প্রায় 8 জনের মতো ধরে নিয়ে গেছে এবং প্রতিনিয়ত আমাদের 1 জন 2 জন 3 জন করে তুলে নিয়ে যাচ্ছে। সুতরাং আমরা মনে করি সরকার এই কর্মসূচির কারণে যেভাবে জনস্রোত এবং জনগণের যে উৎসাহ উদ্দীপনা, সেই ক্ষেত্রে সরকারের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে। যার জন্য না, আমি একটু শেষ করে, যার জন্য আপনি যে কথাটি বলেছেন, সরকার কিন্তু এটা পাল্টা কাউন্টার হিসেবে ইতিমধ্যে যুবলীগের পক্ষ থেকে একটা সমাবেশ সম্পন্ন করেছে এবং আপনি দেখবেন ফুল ডিসেম্বর মাস ধরে তারা যে বিএনপির এই সমাবেশ এই ঢাকার সমাবেশকে তারা কাউন্টার দেওয়ার জন্য তারা কিন্তু অঙ্গ সংগঠনগুলি প্রত্যেক 3 তারিখ 5 তারিখ 7 তারিখ এরকম করে তারা সমাবেশ রেখেছে। জি মোশাররফ ভাই, আমরা আসবো এই বিষয়টা নিয়ে আপনার কাছে আবার আসবো। আমরা একটু এবার তানভীর শাকিল জয়ের কাছে জানতে চাই যে এই যে 10ই ডিসেম্বরে বিএনপির মহাসমাবেশের আগে তারা বিভাগীয় পর্যায়ে করেছে, তো এই ঢাকা শহরের ভিতরে, রাজধানীর ভিতরে এত বড় মহাসমাবেশ তারা করতে চাচ্ছে বা যাচ্ছে, তো এটা নিয়ে আসলে সরকারের ভাবনাটা কি? ধন্যবাদ আপনাকে, এনটিভির সকল দর্শককে শুভেচ্ছা এবং সহ আলোচক আমার অগ্রজ মোশাররফ ভাইকেও শুভেচ্ছা। দেখুন, রাজনৈতিক সংগঠনের কাজ হলো জনগণের কাছে যাওয়া, তাদের সাংগঠনিক কার্যক্রমগুলো তুলে ধরা এবং তারই একটি স্বাভাবিক প্রক্রিয়া মিছিল, মিটিং, গণসংযোগ, গণসমাবেশ। বিএনপি বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দল এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে গণতান্ত্রিক সরকার, আমরা সকল সময়ই সকল রাজনৈতিক দলের সভা সমাবেশ করার অধিকারে আমরা বিশ্বাস করি এবং শুধুমাত্র এই যে বিভাগীয় যে সমাবেশ হচ্ছে সেটি কিন্তু নয়। তার আগে আপনি দেখুন যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ারকে বিদেশে পাঠানোর ব্যাপারে বিএনপি যে বিভিন্ন সময় দাবি দাওয়া করেছে, সেই সময়ে কিন্তু তারা সারা বাংলাদেশেই এবং ঢাকাতেও অনেকগুলো সভা সমাবেশ তারা করেছে এবং তারা শান্তিপূর্ণভাবেই সেই সমাবেশ সমাবেশগুলো অধিকাংশ ক্ষেত্রে হয়েছে। ওনাদের দাবি, সেটা যৌক্তিক অযৌক্তিক সেটা পরবর্তীতে হয়তো আলোচনা করা যাবে। সে বিষয় নিয়ে তারা কিন্তু, মোশাররফ ভাই নিজেই বলেছেন, উপজেলাতে করেছেন, তারা জেলাতে করেছেন, তারা বিভাগে করেছেন এবং তারই ধারাবাহিকতায় সিলেট, কুমিল্লা, রাজশাহী এবং 10ই ডিসেম্বর তারা মহাসমাবেশ একটি ঢাকায় করার পরিকল্পনা করেছেন। রাজনৈতিক দল রাজনৈতিক সমাবেশ করবে, সেটি নিয়ে আমি মনে করি যে আওয়ামী লীগের বা আমাদের সরকারের এটি নিয়ে কোনো রকম আতঙ্ক বা নার্ভাসনেস যে কথাটি বলা হলো সেটি সঠিক নয়। কেননা আওয়ামী লীগ তো মাঠের রাজনৈতিক দল। সভা সমাবেশ বলেন, আন্দোলন বলেন, গণ আন্দোলন বলেন, সেগুলো বাংলাদেশের সবথেকে বড় বড় সেই সকল আন্দোলনের নেতৃত্ব আওয়ামী লীগই দিয়েছে। বাংলাদেশ স্বাধীন করা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব থেকে শুরু করে পরবর্তীতে এরশাদ বিরোধী আন্দোলন, আমরা 2096-এর আন্দোলন, আমরা 2006-এর আন্দোলন, সবই আওয়ামী লীগের নেতৃত্বেই হয়েছে। সুতরাং গণসমাবেশ বা জনসমাবেশ দিয়ে আওয়ামী লীগ নার্ভাস হবে এটি সঠিক নয়। এখানে যে আমি 2-1টি বিষয় উল্লেখ করতে চাই, যেখানে যে বলা হলো, যেমন দেখুন আজকে যুবলীগের যে মহাসমাবেশের কথা বলা হলো, ওই দিন কিন্তু যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল এবং প্রতি বছরই যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবলীগ কিন্তু বিভিন্ন পর্যায়ে সমাবেশের আয়োজন করে থাকে। এবার স্বাধীনতার 50 বছর, অর্থাৎ মুজিব শতবার্ষিকী, সবকিছু না, এটা পাল্টা কর্মসূচি না। এবং আরেকটি বিষয় হলো যে কোভিডের কারণে আমরা কিন্তু সকল রাজনৈতিক দলে কম বেশি আমরা কিন্তু বড় কোনো জমায়েত করতে পারি নাই এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু এই প্রথম এরকম একটি বৃহৎ জনসমাবেশে তিনি কোভিডের পরে উপস্থিত হলেন। সুতরাং এটি আমাদের নেতা কর্মীদের, কোটি কোটি মানুষের একটি প্রাণের দাবি ছিল যে তারা মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও এরকম বৃহৎ একটি জনসমাবেশে দেখতে চায়
এই সকল বিবেচনায় কিন্তু এবার যুবলীগের সমাবেশটি করা হয়েছে, মহাসমাবেশ, যেটিতে আসলে মানে কত যে লোক হয়েছে এটিও আসলে মানে অগন্তি লোক হয়েছে। এখন ডিসেম্বরে যে সমাবেশের কথা বলা হচ্ছে, আমি মোশাররফ ভাইকে স্মরণ করিয়ে দিতে চাই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের দলকে কিন্তু একটি গঠনতান্ত্রিক এবং মানে সাংগঠনিকভাবে পরিচালনা করেন। এবং দেখুন, আমাদের যে 3 বছর মেয়াদের যে কাউন্সিল, আমরা কিন্তু গত কয়েকটিতে কোনো সময় টাইম অতিক্রম করা হয়নি, যে সময়ই হোক আমরা করেছি। এবারও দেখুন ডিসেম্বরে কিন্তু আমাদের 24 তারিখে কাউন্সিলের ডেট নির্ধারণ করা হয়েছে, এবং আমাদের গঠনতন্ত্র অনুযায়ী দলের কাউন্সিলের আগে সহযোগী সংগঠনের যে মেয়াদ উত্তীর্ণ সহযোগী সংগঠনের কাউন্সিলগুলো করা জরুরি। সেই জন্য শুধুমাত্র আগামী মাসে না, এই মাসে মহিলা আওয়ামী লীগের সম্মেলন, আগামী মাসে ছাত্রলীগের সম্মেলন, যুব মহিলা লীগের সম্মেলন, তারপরে ছাত্রলীগের সম্মেলন বোধহয় 5 দিন পিছিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জাপান সফরে যাচ্ছেন। সেই জন্য তো এই যে এটি কিন্তু একদম স্বাভাবিক প্রক্রিয়া। এটি যদি বিএনপি 10 তারিখে মহাসমাবেশ নাও দিত, আমাদের এই বছরে কিন্তু এই সম্মেলনগুলো এমনি হতো। আমরা তো প্রায় জেলা উপজেলা সব শেষ করে ফেলেছি সম্মেলন, ঢাকা মহানগরের সম্মেলন। সুতরাং এটি কোনো মতেই কোনো রকম পাল্টা সমাবেশ হিসাবে আমরা মনে করি না, বা এটা আমাদের প্রয়োজনীয়তাও আমরা অনুভব করি না। আরেকটি বিষয় আমি বলতে চাই যে এখানে এই পরিবহন ধর্মঘটের বিষয়টি কিন্তু বারবার বিএনপির পক্ষ থেকে আনা হয়। দেখুন, আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই যে এই নভেম্বরেরই প্রথম সপ্তাহে, এই মাসের প্রথম সপ্তাহে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এবং বিভিন্ন দেশের কূটনৈতিক এবং বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে 14-15 যে আগুন সন্ত্রাস, সেই সময়ে যেভাবে পরিবহন শ্রমিকদেরকে হত্যা করা হয়েছে, পঙ্গু করা হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে, পরিবহন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, তাদের উপরে একটি প্রামাণ্য চিত্র এবং তাদের যে মানে সেই ভুক্তভোগী, পঙ্গু, অন্ধ, অগ্নিদগ্ধ, তাদের কিন্তু সেখানে নিয়ে আসা হয়েছিল এবং আপনারা অনেকেই সেটি দেখেছেন, মিডিয়াতে প্রচার করেছে। সেই যে হৃদয় বিদারক দৃশ্য। তো আপনি যখন রাজনৈতিক দল হিসাবে এরকম একটি কর্মসূচি দিয়ে আসবেন সেই সময়, তারপরে আপনি কিভাবে আশা করেন যে আপনাদের রাজনৈতিক কর্মসূচিতে পরিবহন খাতের থেকে শ্রমিক বলেন, মালিক বলেন, তারা কিভাবে স্বতঃস্ফূর্ত সাড়া দেবে? তারা তো আতঙ্কের মধ্যে থাকে যে আবার একটি বিএনপির কর্মসূচিতে এরকম যদি আগুন দেওয়া হয়, জ্বালাও পোড়াও করা হয়, ক্ষতিপূরণ থেকেও দেবে না, জীবন চলে গেলে তো তার ক্ষতি পাওয়া যাবে না, শ্রমিক পঙ্গু হয়ে গেলে কে তাদেরকে দেখবে? এবং আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলতে চাই, দেখুন যে রাজনৈতিক কর্মসূচিতে সেটি যদি এমনকি আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচিও হয়, এখানে একটু ইন্টারেক্ট করি তানভীর শাকিল জয়, এটা তো বিএনপির পক্ষ থেকে বলা হয় যে এই যে আপনি বললেন 14 এবং 15 সালের অগ্নি সন্ত্রাসের কথা বললেন, বিএনপির তরফ থেকে তো বলা হয় যে এটা সরকারি দলেরই কাজ এবং সরকারি দলই এটা করে বিএনপির উপরে দায় চাপাচ্ছে, এরকম অভিযোগ আছে। দেখুন, এটা অভিযোগ তো, দায় তো সরিয়ে দেওয়ার জন্য এটা বলবেনই, এটি তো স্বাভাবিক, এটা বলতেই পারেন। কিন্তু ওই সময় মিডিয়া বলেন, নিউজ পেপার বলেন, ইন্টারন্যাশনাল মিডিয়া বলেন, সবগুলোতেই কিন্তু সেই সময় নৃশংসতা, বিশেষ করে আসলে সেই সময় তো সবসময় আমরা দেখে আসছি কি ওই বিএনপির ঘাড়ের ওপরে জামাত ভর করে, এবং সেই সময় আমরা দেখেছি জামাত শিবিরের সেই দুর্ধর্ষ ক্যাডার বিশেষ করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কী অবস্থা তৈরি করেছিল। আইন শৃঙ্খলা বাহিনী জীবনের ঝুঁকি নিয়ে তাদেরকে যখন আটক করেছে, তাদের যখন বিচারের আওতায় নিয়ে এসে, তখন কিন্তু পরিবেশ ধীরে ধীরে স্বাভাবিক হয়ে এসেছে। এবং সেই সময়ে তাদের সেই ভুল সিদ্ধান্তের কারণে তাদের রাজনীতি কতটা পিছিয়ে গিয়েছিল সেটা কিন্তু তাদেরও বিভিন্ন বৈঠকে আমরা পরবর্তীতে দেখেছি, মিডিয়াতে এসেছে। তো সুতরাং সেই আগুন সন্ত্রাসের দায়ভার অন্যের ওপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা যেতে পারে, কিন্তু আসলেই যে সেই সময় বিএনপি জামাত সেই অবরোধের নামে অগ্নি সন্ত্রাস করেছিল এটি প্রতিষ্ঠিত, এবং সে তার ফলেই সকলের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করে। এবং আমি মনে করি যে সমাবেশ তারা অবশ্যই করবেন, তাদের বৃহৎ রাজনৈতিক দল তারা অবশ্যই করবেন, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর একটি দায়িত্ব রয়েছে যে সমাবেশের নামে বা কোনো রাজনৈতিক প্রোগ্রামের নামে যেন জানমালের ক্ষতি না হয় বা কোনো রকম সন্ত্রাসী কার্যকলাপ পরিচালিত না হয়। ঢাকায় বিএনপির মহাসমাবেশ করবে 10ই ডিসেম্বর। তো যুবলীগ তো একটা সমাবেশ করেছে তাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, সেখানে জয় ভাই যেটা বললেন যে সেখানে কত লোক যে হয়েছে, বলা হচ্ছে যে এরকম 6-7 লাখ লোক সেখানে সমাগম হয়েছে এরকম বলা হচ্ছে। বিভিন্ন পত্রপত্রিকায় নিউজ বেরিয়েছে ওই সময়কার ডিএমপির যে ট্রাফিকের দায়িত্বে ছিলেন তারা যারা গাড়ি ব্যবস্থাপনা করেছেন সেই হিসাব দিয়ে বলা হচ্ছিল যে এরকম 5-6 বা 7 লাখ লোক সমাগম হয়েছে, এরকম একটা তথ্য আছে। তো আপনারা আসলে কি আশা করছেন যে আপনাদের মহাসমাবেশে লোক সমাগম কেমন হতে পারে বা আপনাদের এক্সপেকটেশন? না, আমি একটা কথা আপনাকে বলি যে আওয়ামী লীগ যেই মানে যুবলীগ যে সমাবেশটা করেছে সরকারের সকল সুযোগ সুবিধা নিয়ে। আপনাকে একটা বলি, যেমন আমাদের এই বিভাগীয় সমাবেশের ক্ষেত্রে আপনি পরিবহন ধর্মঘট ডাকা হচ্ছে, এখানে এমপি সাহেব আছেন,
এদের গত সপ্তাহে টাঙ্গাইলে একটি সমাবেশ হয়েছে, সম্মেলন হয়েছে। আমরা পত্রিকায় দিয়েছি, মিডিয়া নিউজ করেছে যে 850টি যে এই যে গণপরিবহন সেগুলোকে রিকুইজিশন দিয়ে তাদের লোক আনা নেওয়া করা হয়েছে। এখন বিএনপির ক্ষেত্রে কি সেই সুযোগটি আছে? নাই। আপনি দেখবেন যুবলীগের সম্মেলন হয়েছে, আমি দেখেছি আমার এলাকার যেই লঞ্চ আপনার কুয়াকাটা থেকে ঢাকা চলে, সেই লঞ্চ ওই দিন চলে, পাবলিককে আনতে পারে নাই, কারণ যুবলীগের লোকজন সেই লঞ্চ ভরাট করে নিয়ে আসছে। আপনি দেখেছেন যে বরিশালের যিনি বর্তমান মেয়র আছেন, উনি 8টি লঞ্চকে রিজার্ভ করে উনি নিয়ে চলে এসেছে। এভাবে সরকার যত সুযোগ সুবিধা সরকারিভাবে আছে সব কিছু কিন্তু তারা ইউটিলাইজ করে তারপরে এই সমাবেশটি সম্পন্ন করেছে। আর আমাদের ক্ষেত্রে কি হয়, সমাবেশের পারমিশন দেওয়া হয় 6 ঘন্টা আগে বা 5 ঘন্টা আগে, আর দেখা যায় আমরা কোনো স্টেজও তৈরি করতে পারি না, ট্র্যাক দিয়ে সেই স্টেজকে বানাতে হয়। তো এমনি একটি দুর্বিষহ অবস্থার মধ্যে দিয়ে কিন্তু, একটা প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে কিন্তু আমাদের সমাবেশগুলি আয়োজন করতে হয়, যার জন্য আপনি যে কথাটি বলছেন কত লোক হবে না, এখানে তো সরকারি তরফ থেকে তো আসলে বাধা দেওয়া হয়নি। এখানে তো বাধা এখন আপনি মনে করেন এখন বাধা তো কি? পরিবহন তারা তো বলছে, সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে আসলে বিএনপি যে কর্মসূচিগুলো করছে এগুলা অনেক সময় গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, এই কারণে পরিবহনের যারা মালিক যারা তারা ভয়ে আসলে গাড়িগুলো বের করছে না। জানাব আনিবে ওনারা কি বলছে, পরিবহন মালিকরা কি বলেছে? ধর্মঘটের কথা বলেছে কি যে আমাকে ভয়তে বা বিএনপি পুড়িয়ে দেবে, এটা কথা তারা কিন্তু বলেনি। তারা কি বলেছে যে সরকার অবৈধভাবে সড়কে, মহাসড়কে ওই নসিমন, করিমন, টেম্পু এগুলি চালাতে দিচ্ছে, এগুলি বন্ধ না করলে আমাদের ধর্মঘট। এটা একটা কিন্তু উছিলা, এটা উপলক্ষ, কিন্তু মূল ঘটনা হলো আপনার আমাদের সমাবেশকে বিঘ্ন করা, সমাবেশকে ডিস্টার্ব করা। এখন আমি একটু জনাব এমপি সাহেবের আমি 2-1টি কথার একটু জবাব দিচ্ছি। উনি বলেছে 2014 থেকে আমরা সন্ত্রাস করেছি। আমরা যদি বলি যে এটা আওয়ামী লীগ সাপোর্টাইজ করেছে, তাহলে কি জবাব দেবো আমি জানি না। কারণ আমি বলি, আমরা সেদিন দেখেছিলাম আওয়ামী লীগের নেতারা বলেছে যে আওয়ামী লীগের কোনো নেতা গাড়িতে আগুন দিয়ে নেত্রীর দৃষ্টি আকর্ষণ করে, পরবর্তী উনি নমিনেশন পেয়েছে। আমরা দেখেছি এই রূপগঞ্জ আপনার 2015 সালের 14 এপ্রিল, আমি তারিখ সহ আপনাকে বলছি, বোমা বানাতে গিয়ে ছাত্রলীগের 4 কর্মীর হাত উড়ে গেছে। আমরা দেখেছি মাগুরাতে বাসে আগুন দিতে গিয়ে পুলিশের কাছে ধরা পড়েছে, পরবর্তীতে দেখা গেছে তারা যুবলীগের কর্মী। আমরা দেখেছি, এখানে এমপি সাহেব নিশ্চয় স্বীকার করবেন, 13-14-তে ঢাকা শহরে আমরা একটা মিছিল পর্যন্ত বের করতে পারি, দেখলে আমাদেরকে গুলি করা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে। সেখানে আমাদের নেতা, বিএনপির উপদেষ্টা এবং আপনার সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব রিয়াজ রহমান, গুলশানে ওনাকে ডাইরেক্ট গুলি করে দেওয়া হয়েছে। কারা করেছে? আজ পর্যন্ত কি তার একটি তদন্ত হয়েছে? আজ পর্যন্ত কি বের করা হয়েছে কারা গুলি করেছে? আমরা তো মনে করি এগুলি সব সাপোর্টার ছিল। সরকার আজকে 2014-15 পর আজকে কত 7-8 বছর তারা ক্ষমতায়, তারা কি একটা স্বাধীন কমিশন করেছে যে কারা আসলে এই বাসে আগুন দিয়েছে, কারা এই পেট্রোল বোমা মেরেছে, অথবা কারা আগুন সন্ত্রাস করেছে, তাদেরকে আইডেন্টিফাই করার জন্য সরকারের সেই সৎ সাহসটাই? এখানে তো আপনার দলেরও তো আপনারাও তো নিজেরা কোনো তদন্ত করে কি আপনারাও কি তথ্য প্রমাণ জোগাড় করার চেষ্টা করেছেন, বা এরা সমক্ষে প্রকাশ করার কি চেষ্টা করেছেন নিজেরা, নিজেদের দলীয় আমাদের দেশে কি আপনি সেই সুযোগ কি আছে? এখানে সরকারি যে সুযোগ সুবিধা, সরকারি যেই আপনার মেশিনারিজ আছে, অথবা সরকারের যে জনবল আছে, যে আর্থিক সংগতি আছে, তা দিয়ে সম্ভব। আপনি একটা বেসরকারিভাবে একটি দলের পক্ষে থেকে এটা সম্ভব? সেই ধরনের তথ্য কি আপনাকে দেবে? আমরা এখন ধরেন মাঝে মাঝে আমরা কিছু ওপিনিয়ন পোল করি, যেমন আমি বিএনপির প্রশিক্ষণ সম্পাদক, অনেক বিষয়ে আমাদের একটি মতামত জানতে হয়। যখন আমরা কারো, আপনি জানেন, আপনি টিচার, আপনি পড়ার, আপনি রিসার্চ আপনাকে করতে হয়। আপনি জানেন যে যখন আমরা কাউকে কোনো প্রশ্ন করি, তারা কিন্তু সন্দেহ দেখে যে এটা কি আমার বিরুদ্ধে আবার কোনো তথ্য কালেক্ট করছে কিনা, এরা কি প্রশাসনের লোক কিনা, এরা গোয়েন্দা সংস্থার লোক কিনা, অথবা এরা আওয়ামী লীগের লোক কিনা, যারা আমাদেরকে আইডেন্টিফাই করতে চাচ্ছে। এরকম নানাবিধ সংকট আছে। সুতরাং আপনি একটা দল, পার্টির পক্ষে এই ধরনের গবেষণা করে অথবা পাবলিক ওপিনিয়ন দিয়ে একটা কোনো সিদ্ধান্তে যাওয়া কিন্তু খুব কঠিন কাজ। কিন্তু সরকারের তো উচিত ছিল, সরকার তো সকল মানে। আমি আরেকটা উদাহরণ দিই, আপনি দেখবেন শাপলা চত্বরে একটি ঘটনা ঘটেছে। সরকার 17টা মামলা দিয়েছে ওই সময়। সরকার একটা মামলা আজ পর্যন্ত চার্জশিট হয়নি। কেন চার্জশিট হয়নি? পরবর্তী দেখেছি সে যাদেরকে আসামি করেছে তাদের সাথে মাননীয় প্রধানমন্ত্রী বৈঠক করেছে, তাদের দাবি দেওয়াগুলি মেনে নিয়েছে, তাদের দাবির প্রেক্ষিতে সিলেবাস চেঞ্জ করে দেওয়া। আমরা একটু তানভীর শাকিল জয়ের কাছে যাই। তানভীর শাকিল জয়ের কাছে এই একই প্রশ্ন করব যে ডিসেম্বর মাস তো আসলে আপনাদের পার্টির সেক্রেটারি ওবায়দুল কাদের সাহেব উনি বলেছেন যে ডিসেম্বর মাস সবই হচ্ছে আওয়ামী লীগের মাস, ডিসেম্বর মাস বিজয়ের মাস, এবং ডিসেম্বরে রাজপথে থাকবে আওয়ামী লীগ। তো এইটা কি আসলে ডিসেম্বরে, এই যে আপনি একটু আগে বললেন যে বিভিন্ন সহযোগী সংগঠনগুলোর সম্মেলন, পাশাপাশি স্বাধীনতা যুদ্ধের সময়, মুক্তিযুদ্ধের সময়
আওয়ামী লীগের একটা গৌরবোজ্জ্বল একটা ভূমিকা আছে এইসব কারণে, এবং আওয়ামী লীগের জাতীয় সম্মেলন, এসব কারণে কি উনি বলেছেন যে ডিসেম্বর মাস হবে আওয়ামী লীগের মাস? জি, আসলে ডিসেম্বর তো বিজয়ের মাস। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে হাজার বছরের স্বপ্ন বাঙালি জাতির স্বাধীনতা আমরা বিজয়ের মাধ্যমে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে মুক্তিবাহিনীর যুদ্ধ সকল কিছুর ফলে অর্জন করি। সুতরাং মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগ। সুতরাং ডিসেম্বর মাস তো অবশ্যই আওয়ামী লীগের মাস, বিজয়ের মাস, বাঙালি জাতির বিজয়ের মাস, আওয়ামী লীগের মাস। তো এটি একদম মানে একটি কমন বিষয়। হ্যাঁ, সেই বিষয়ে সেভাবে এটি বলা হয়েছে। আর আমাদের ডিসেম্বরে অবশ্যই আমাদের একটি মানে কি বলবো প্রাণের উচ্ছ্বাস থাকে। সেক্ষেত্রে আমাদের বিভিন্ন প্রোগ্রাম থাকে। এই বছরে না, প্রত্যেক বছরই আপনারা দেখবেন মুজিব শতবর্ষ, স্বাধীনতার 50 বছর, সকল কিছু মিলে এই ডিসেম্বর আরও বেশি উদ্ভাসিত আমাদের কাছে। তো সেক্ষেত্রে ডিসেম্বরে আর যেহেতু এবার অ্যাডেড হয়েছে আমাদের জাতীয় সম্মেলন এবং সহযোগী সংগঠনগুলোর সম্মেলন। সম্মেলন তো যে কোনো দলের জন্যই একটি উৎসবের মতো। সুতরাং সেক্ষেত্রে আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক মহোদয় যথার্থই বলেছেন যে ডিসেম্বর আওয়ামী লীগের মাস, আওয়ামী লীগের বিজয়ের মাস, আওয়ামী লীগের উচ্ছ্বাসের মাস। সেই হিসাবেই আমরা এবার রাজপথে আমাদের সরব উপস্থিতি থাকবে। সেটির সাথে অন্য রাজনৈতিক দলের কর্মসূচির কোনো সম্পর্ক নেই। বিজয় তো আসলে সবারই, বিজয়ের মাস তো সব দলের সম্মতের। অবশ্যই এটা আমি তো বললাম যে বাঙালির বিজয়ের মাস, কিন্তু আওয়ামী লীগ যেহেতু মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে সেই হিসাবে আমাদের সেক্ষেত্রে প্রাণের উচ্ছ্বাসটা আরও বেশি, সেই হিসাবে আমরা বলছি। আর আমি বলছি যে সেই হিসাবে আমাদের সরব উপস্থিতিটা রাজপথে বা সকল অঙ্গনে থাকাটাই স্বাভাবিক। সেক্ষেত্রে বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দল তাদের কোনো অনুষ্ঠান দিল কি দিল না সেটি কিছু যায় আসে না। এখন এখানে যে কয়েকটি আলাপ হলো আমাদের, যে মোশাররফ ভাই যে প্রসঙ্গগুলো তুলে আনলেন, দেখুন দুটি পর্ব। 2014 সালের যে নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করে নাই। রাজনৈতিক দল হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করা যেরকম গণতান্ত্রিক অধিকার, বর্জন করাও কিন্তু গণতান্ত্রিক অধিকার। তারা বর্জন করেছেন, ঠিক আছে, কিন্তু নির্বাচন বর্জন করে আপনি যে নজিরবিহীন আগুন সন্ত্রাস করলেন সেটি তো আপনার গণতান্ত্রিক অধিকার নয়। এখানে আগুন সন্ত্রাসের কথা বলা হলো, স্যাবোটাজের কথা বলা হলো। আমরা 2014 সালের ইলেকশনটা যদি দেখি, পোলিং অফিসারকে পুড়িয়ে মারা হয়েছে, প্রিজাইডিং অফিসারকে পুড়িয়ে মারা হয়েছে, ভোট কেন্দ্র জ্বালিয়ে দেওয়া হয়েছে, এবং সেই সময়ে ভোটার উপস্থিতি কিন্তু কম ছিল কারণ সেই ভয়াবহ নজিরবিহীন পরিস্থিতিতে অসম সাহসী ছাড়া কারা সেখানে ভোট দিতে যাবে। তারপরেও যে সকল মানে দেশপ্রেমিক জনগণ সেদিন ভোট কেন্দ্রে গিয়েছিলেন তাদেরকে তো আসলে সাধুবাদ জানাতে হয়। তারপরে দেখুন সেই নির্বাচনে তারা অংশগ্রহণ না করে তারা ভাবলো যে নির্বাচনটিকে ষড়যন্ত্রের মাধ্যমে ব্যর্থ করে দেওয়া যাবে। ব্যর্থ যখন করা গেল না, তখন আমরা কি দেখলাম? 2015 সালে অবরোধের নামে, অবরোধটা কারা ডেকেছিলেন? তারাই ডেকেছিলেন। আজকে এখানে উদাহরণ দেওয়া হলো, এরকম ভুরি ভুরি উদাহরণ দেওয়া যাবে যে মুন্সিগঞ্জে বোমা বানানোর সময় ছাত্র দলের ওইখানকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে সরাসরি গ্রেপ্তার করা হয়েছে, মিডিয়াতে এসেছে। এরকম সিরাজগঞ্জ বলেন, বগুড়া বলেন, রাজশাহী বলেন, উত্তরবঙ্গে মিনিমাম 8 থেকে 10টি জেলার উদাহরণ দেওয়া যাবে। তো আজকে এখানে যদি সত্যিকার অর্থেই সরকার কেন স্যাবোটাজ করতে যাবে? সরকার স্যাবোটাজ করতে যেতে সরকারের লাভ হবে না। কারণ আপনার খেয়াল আছে ওই সময় কি অসহনীয় পরিস্থিতি তৈরি হয়েছিল, এবং যদি সরকারই স্যাবোটাজ করতো তাহলে কিন্তু বিএনপির রাজনীতি এভাবে ক্ষতিগ্রস্ত হতো না, যেটি তারা পরবর্তীতে উপলব্ধি করেছে। আপনি খেয়াল করে দেখেন 2015 সালে পরে দীর্ঘদিন কিন্তু বিএনপি রাজনৈতিকভাবে তেমন কোনো আর কর্মসূচি দেয় নাই, কারণ তারা সেই বিপর্যয়কর অবস্থিতি থেকে তাদেরকে উত্তরণ ঘটাতে হয়েছে। আজকে এখানে যে বিষয়টি আমি বলতে চাই যে আজকে রাজনৈতিক কর্মসূচি থাকবে, রাজনৈতিক কর্মসূচিতে দ্বন্দ্ব সংঘাত কিন্তু এটি সবসময় হয়ে আসছে। আমরা যদি বলি যে রাজনৈতিক কর্মসূচিতে দ্বন্দ্ব সংঘাত হবে না, এটি কিন্তু আসলে হয় না, সেটি থাকবে। কিন্তু তার মানে তো আপনি এইভাবে নজিরবিহীন আগুন সন্ত্রাস করতে পারেন না। এখানে কমিশনের কথা বলা হয়েছে। এখানে দেখুন প্রতিটি ঘটনাতে কিন্তু মামলা দায়ের করা হয়েছে, এবং অনেক মামলার চার্জশিট হয়ে গেছে, অনেকের সাজাও হয়েছে। তারা সাজা হয়ে তারা আবার আপিল করেছে হাইকোর্টে, এবং আইন কিন্তু নিজস্ব গতিতে চলছে। অনেকে বিএনপির অনেক নেতাকর্মী যারা এটার সাথে, সিরাজগঞ্জে প্রায় কয়েকশো নেতাকর্মী, রেলে যে হামলা হয়েছে, রেলে যে আগুন দেওয়া হয়েছে, সেখানে তারা দণ্ডিত হয়ে আপিল করে তারা এখন জামিনে আছে, এবং হাইকোর্ট এবং অ্যাপিলেট ডিভিশনে সেই মামলাগুলো কিন্তু চলমান আছে। সুতরাং সরকার কিন্তু যারা দোষী তাদেরকে আইনে আওতায় তখন থেকেই এনেছে, এবং এখনও সেই কার্যক্রম পরিচালিত আছে। এবং কিছুদিন আগে আপনার খেয়াল আছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু তার একটি বক্তব্যে বলেছেন যে রাজনৈতিক কর্মসূচি অবশ্যই চলবে, এবং সেখানে যেন কোনো রকম বাধা না দেওয়া হয়। কিন্তু যারা আগুন সন্ত্রাসের সাথে জড়িত ছিল
বা যারা সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর গ্রেপ্তারের আওতায় এসেছে, যাদের বিরুদ্ধে মামলা চলমান আছে, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো মতো ছাড় দেওয়া যাবে না, কারণ তারা তো জনগণের ক্ষতি করেছে, দেশের ক্ষতি করেছে। সুতরাং আমরা মনে করি যে বিএনপি রাজনৈতিক দল, আগামী নির্বাচন সামনে আছে, তাদের রাজনৈতিক কর্মসূচি আরও জোরালো করার চেষ্টা তাদের মধ্যে থাকবে, এটিতে দোষের কিছু নাই, এটি স্বাভাবিক প্রক্রিয়া। এবং আমরাও আমাদের মতো, আমরা সহ সকল রাজনৈতিক দল নির্বাচনকে সামনে রেখে তাদের রাজনৈতিক কর্মসূচি জোরদার করবে, সম্মেলনে তাদের কর্মসূচিকে জনগণের মাধ্যমে তুলে আনবে, সেটিতেও দোষের কোনো কিছু নাই। কিন্তু কোনোভাবেই আগুন সন্ত্রাস, সংঘাত, জ্বালাও পোড়াও এগুলোকে কোনোভাবেই বরদাস্ত করা যাবে না বা গ্রহণযোগ্যও নয়। এবং সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী যেটি প্রয়োজনীয় মনে করেন সেই ব্যবস্থা তারা গ্রহণ করবেন। এখানে হেফাজতের কথা বলা হয়েছে। আপনি দেখুন যে আজকে সারা ঢাকা শহরে হেফাজত সেদিন কি অবস্থা তৈরি করেছিল, পুরো ঢাকা শহর জ্বালিয়ে পুড়িয়ে একটি ভয়াবহ নজিরবিহীন অবস্থা তৈরি করেছিল। এবং আমরা দুঃখজনকভাবে দেখেছি বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল, তাদের শীর্ষ পর্যায় থেকে হেফাজতকে প্রশ্রয় দেওয়া হলো, তাদেরকে উৎসাহ দেওয়া হলো, তাদেরকে বলা হলো ওখানে বসে থাকার জন্যে। পরবর্তীতে জননেত্রী শেখ হাসিনার অসীম প্রাজ্ঞতায় এবং কঠোর ব্যবস্থায় কিন্তু সেদিন ঢাকা শহর সহ সারা বাংলাদেশ রক্ষা পেল। এবং তাদের বিরুদ্ধে কিন্তু মামলা দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে হেফাজতের যারা শীর্ষ নেতৃত্ব, হ্যাঁ, তাদের সাথে জননেত্রী শেখ হাসিনা বৈঠক করেছেন, শুধু হেফাজত না, বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমদের সাথে। কেন? কারণ তাদের যে দীর্ঘদিনের দাবি যে তাদের পরীক্ষাকে স্বীকৃতি দিতে হবে, তাদের সনদকে স্বীকৃতি দিতে হবে, যেটি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলেন তিনি কিন্তু ওয়াদা করেছিলেন, ওয়াদা কিন্তু তিনি রাখেন নাই। জননেত্রী শেখ হাসিনাই প্রধানমন্ত্রী বাংলাদেশের, যিনি এই কওমি মাদ্রাসার যে স্বীকৃতি, সনদের স্বীকৃতি, সেটি কিন্তু তিনি দিয়েছেন, যার ফলে কওমি মাদ্রাসা থেকে আমাদের যে সকল ভাই ও বোনেরা পাশ করে, কোটি কোটি ভাই ও বোনেরা, তাদের ব্যবস্থা করেছেন। আমরা কিন্তু ইসলামী রাজনৈতিক দলগুলোকে রাজনৈতিক কারণে ব্যবহার করতে চাই না। আমরা চাই যে যৌক্তিক যে দাবিগুলো আছে সেগুলো পূরণ করতে, এবং সে কারণেই মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে যতটুকু সহযোগিতা দেওয়ার দিয়েছেন। আর তাদের মধ্যে যারা অপরাধী তাদের বিরুদ্ধে এখনো মামলা চলমান আছে, কোনো মামলা তো শেষ হয়নি। আমরা তানভীর শাকিল জয় উনি হেফাজতের প্রসঙ্গটি তুলছিলেন, শাপলা চত্বরের, আমরা সবাই জানি সেই সময়কার পরিস্থিতি। আজকে কিন্তু আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং কৃষিমন্ত্রী জয়পুরহাটে একটা অনুষ্ঠানে উনি বলেছেন যে বিএনপি যদি কর্মসূচির নামে বাড়াবাড়ি করে, বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করে, তাহলে শাপলা চত্বরে হেফাজতের যে পরিস্থিতি হয়েছিল এরকমই পরিস্থিতি হবে। আসলে এরকম একটি বক্তব্যের পরে আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? এটা কি আপনার নেতা, বিএনপি নেতাকর্মীদের মনোবলে কোনো চির ধরাবে কিনা? না, মনোবলে কোনো চির ধরবে না, বরং আমরা মনে করি এটা একটা রাজনৈতিক দল যে একটা ফেসিস্ট, একটা রাজনৈতিক দল যে কর্তৃত্ববাদী, এটা সেই কথায় প্রমাণ করে। কারণ আপনি গণতান্ত্রিক যে কোনো কর্মসূচির প্রতি শ্রদ্ধা দেখানো কিন্তু রাজনীতির একটা সৌন্দর্য। আজকে যেমন যে কথাটি তানভীর শাকিল জয় বলেছে যে যুবলীগ একটা সমাবেশ করেছে, আমরা একটা সমাবেশ করব, আমরা আমাদের বক্তব্য তুলে ধরবো, জনগণ যেটাকে অ্যাকসেপ্ট করে সেইটার মাধ্যমেই নির্ধারিত হবে আগামী দিনে কারা জনপ্রিয়। কিন্তু আপনি যদি বলেন যে আপনাকে দমন করব, আপনাকে নিঃশেষ করে দেবো, আপনাকে হেফাজতের অবস্থা তৈরি করব, অর্থাৎ আপনি এই ধরনের পরিস্থিতি তৈরি করেছেন। আমি একটু পিছনের দিকে যাই। আপনি এমপি সাহেব বলেছে যে ডিসেম্বর হলো আমাদের বিজয়ের মাস, এবং স্বাধীনতার পর বাংলাদেশে কিন্তু একটি মাত্র রাজনৈতিক দল শুধু ছিল, বাংলাদেশ আওয়ামী লীগ। এর বাইরে তার কোনো প্রতিদ্বন্দ্বী দল ছিল না। তখন 1972 সালে তারুণ্য নির্ভর একটি দল তৈরি হয়েছিল, আপনার জাসদ, আপনার নিচে মনে থাকার কথা। আওয়ামী লীগ কিন্তু সেই জাসদের মতো ছোট্ট দলটাকে সেদিন সহ্য করতে পারেনি, বরং আমরা এখনও পড়ি যেই মানে তিলক, আওয়ামী লীগের যে লজ্জার তিলক এখনও আওয়ামী লীগকে নিয়ে বয়ে বেড়াতে হয়, যে তৎকালীন সময় জাসদের 22,000 নেতাকর্মীকে হত্যা করেছিল। তা আপনার যদি বৃদ্ধ মতের প্রতি আপনার শ্রদ্ধাবোধ না থাকে, বৃদ্ধ মতের প্রতি যদি আপনার সহনশীলতা না থাকে, তাহলে তো আপনার গণতন্ত্র চর্চা হবে না, যেটা আজকে বাংলাদেশে সেই অবস্থায় বিরাজ করছে। আপনার স্বাধীনতার আমরা 51 বছর এবার পালন করব, কিন্তু স্বাধীনতার মূল চেতনা ছিল কি? গণতন্ত্র। সেই গণতন্ত্র আমাদের নির্বাসিত হয়ে গেছে। আমাদের দেশে এখন আর গণতন্ত্র নাই, আমাদের এখন ভোটের অধিকার নেই। আওয়ামী লীগ দেখবেন একটা কথা সব সময় বলে যে আওয়ামী লীগের রাজনৈতিক ভিত তৈরি হয়েছিল 70-এর নির্বাচনে, যে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ বিজয় হয়ে পাকিস্তানের ক্ষমতায় যাওয়ার জন্য তারা সেই দিন কিন্তু জনগণের ম্যান্ডেট পেয়েছিল। সেই আওয়ামী লীগের আমলে এখন আমরা ভোট দিতে পারি না। যদি ভোটের কথা আমরা বলি, তাহলে আপনি যে কথা বলেছেন, রাজ্জাক সাহেব বলছে যে ওই যে হেফাজতের মতো অবস্থা হবে। যদি আমরা গণতন্ত্রের কথা বলি, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী বলে যে হেফাজতের মতো অবস্থা হবে। আমরা যদি বাংলাদেশের মানুষের মানবাধিকারের কথা বলি, ওই একই অবস্থা বলে আপনাদেরকে দমন করা হবে।
এইটা তো গণতন্ত্র না, এটা দিয়ে খুব বেশি দিন কিন্তু টিকে থাকা যায় না। আপনি সাময়িকভাবে টিকে থাকতে পারেন, বরং আমরা যে জিনিসটি সবসময় মনে করি যে আমরা বলি ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। আমরা বলি আওয়ামী লীগ তো 21 বছর রাস্তায় ছিল, আওয়ামী লীগ তো 21 বছর ক্ষমতার বাইরে ছিল, তারা তো এই জিনিসটার সবচেয়ে বেশি শিক্ষা তাদের নেওয়া উচিত ছিল। আমরা কিন্তু এখন মাত্র 13 বছর ক্ষমতার বাইরে, কিন্তু অথচ আওয়ামী লীগের কিন্তু সেই শিক্ষা হয়নি, বরং তারা এখনও কিন্তু সেই হুঙ্কার দেয় যে দমন করা হবে, নিশ্চিহ্ন করে দেওয়া হবে, নিঃশেষ করে দেওয়া হবে, কারাগারে নিক্ষেপ করা হবে, হেফাজতের মতো পরিস্থিতি তৈরি করা হবে। এটা গণতন্ত্র না। বরং আপনি যে কথাটা বলেছেন, আগামী দিনে বাংলাদেশের সবচেয়ে বড় সংকট একটা নির্বাচন নিয়ে। নির্বাচন হবে কি হবে না, সকল দল অংশগ্রহণ করবে কি করবে না, একটা অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হবে কিনা, এইটা কিন্তু বাংলাদেশের মানুষের কাছে এখন সবচেয়ে বিলিয়ন কোশ্চেন। এটা আসলে কি হবে, সরকার সেই ধরনের কিন্তু কোনো উদ্যোগ নিচ্ছে না। আপনার কোনো ডায়লগ নাই, কোনো পদক্ষেপ নেই। আগামী দিনে এই সংকট থেকে কিভাবে জাতি বের হবে সেটা আজকে দেখেন, বিদেশিরাও কিন্তু কথা বলা শুরু করেছে, কারণ এখানে বিদেশের স্বার্থ সংরক্ষিত আছে। সরকারি দলের তরফ থেকে তো আমাদের বিভিন্ন সময় বলা হয়, একদম উচ্চ লেভেল বলা হয় যে অনেক ধরনের বিএনপির অনেক ক্রাইসিস মুহূর্তেও সরকারি দলের সর্বোচ্চ পর্যায়ে থেকেও তাদের সমবেদনা জানানোর জন্য অনেক সময় যাওয়া হয়েছে, তাদের সমবেদনা দেখানোর চেষ্টা করা হয়েছে, বাট সেটাকে রিফিউজ করা হয়েছে। না, এটা রাজনীতিতে বাংলাদেশে আপনি দেখবেন যে আজকে এখানে 111 গভর্নমেন্ট, যখন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার আগে কিন্তু আজকের যিনি প্রধানমন্ত্রী তখন আইনসভার শেখ হাসিনা গ্রেফতার হয়েছিল, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সর্বপ্রথম কিন্তু উনি বিবৃতি দিয়েছে শেখ হাসিনার মুক্তি দিতে হবে। কিন্তু যখন খালেদা জিয়া গ্রেফতার হয়েছে, আওয়ামী লীগ কি একটা বিবৃতি দেওয়ার মতো মনমানসিকতা দেখাতে পেরেছে? পারেনি। আপনার নিশ্চয়ই মনে আছে, এখানে শাকিল ওয়াজেদ 1988 সালে চট্টগ্রামে আজকের প্রধানমন্ত্রী তখন আওয়ামী লীগের সভানেত্রী তার একটি জনসভা ছিল, এরশাদ ক্ষমতা ছিল, গুলি করে 24 জন লোককে হত্যা করেছিল। আমার স্পষ্ট মনে আছে, আমরা তখন ছাত্র রাজনীতি কর্মী। পরের দিন মানে 24শে জানুয়ারি এই ঘটনা ঘটেছে, 26শে জানুয়ারি শহীদ মিনারে এই ঘটনার প্রতিবাদে দুই নেত্রী একসাথে মিছিল করার কথা ছিল, কিন্তু আজকের প্রধানমন্ত্রী সেই দিন নিরাপত্তার অজুহাতে আসে নাই, কিন্তু বেগম খালেদা জিয়া এসেছিল এবং শেখ হাসিনার জনসভায় গুলি হয়েছিল, এর জন্য তার নেতৃত্বে সেই দিন কিন্তু ঢাকার রাজপথে মিছিল হয়েছিল। এই এক্সাম্পল তো বাংলাদেশে আছে। যখন আমাদের আজকে মাননীয় প্রধানমন্ত্রী স্বামী ওয়াজেদ শাহ মারা গেছে, খালেদা জিয়া কিন্তু তখন তার বাসায় ছুটে গিয়েছিলেন। এই এক্সাম্পল বাংলাদেশে আছে, আপনি অস্বীকার করতে পারবেন না। আর রাজনীতিতে আপনাকে আওয়ামী কি বলেছিল 2008-এ, আপনার নিশ্চয় মনে আছে, এখানে শাকিল সাহেব তখন ওনার ফাদার এমপি ছিলেন, যে বলেছিল দিন বদলের সনদ। আমরা অতীতে কি হয়েছে সেটা আমরা যেতে চাই না, আমরা এগিয়ে যেতে চাই। কিন্তু আওয়ামী লীগ কি এগিয়েছে? বরং আমরা তো মনে করি আওয়ামী লীগ আরও পিছিয়েছে, বাংলাদেশটাকে অনেক পিছনে নিয়ে গেছে। যে গণতন্ত্রের যাত্রা আমাদের 51 বছরে যতটুকু আমরা যাওয়ার কথা ছিল, আজকে সেখান থেকে আমরা অনেক পিছনে চলে গেছি। আজকে আমাদের গণতন্ত্র পুরস্ফুটিত হবে, আজকে আমাদের মানব অধিকার আরও শক্তিশালী হবে, আজকে মানুষের কথা বলার স্বাধীনতা আমরা ফিরে পাবো, দেশ একটা উন্নত দেশে পরিণত হবে। কিন্তু সেখানে না গিয়ে আজকে আপনি দেখেন আমরা একটি ধীরে ধীরে পিছনে চলে যাচ্ছি, যার জন্য আজকে বিদেশিরা আমাদেরকে সবক দেয় যে আগামী দিন একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন তারা দেখতে চায়, কারণ এখানে তাদের বিনিয়োগ আছে। বাংলাদেশ যদি রাজনৈতিক ক্ষেত্রে অস্থিতিশীল হয়ে যায়, তাহলে বিনিয়োগের ক্ষেত্রে তাদের ঝুঁকির মধ্যে পড়বে। মোশাররফ ভাই, আমরা আবার আসছি, আবার আসবো আপনার কাছে। আমি একটু তানভীর শাকিল জয়ের কাছে একই প্রশ্ন নিয়ে যেতে চাই, যে আজকে যে ওনাদের নীতি নির্ধারণী লেভেলের যে একজন নেতা, উনি এই কথা বলেছেন, আসলে উনি কি ইঙ্গিত করতে চেয়েছেন? যে এই যে শাপলা চত্বরের মতো পরিস্থিতি হবে, এটা কি এটা দিয়ে উনি কি কোনো বল প্রয়োগ কথা বলেছেন, নাকি এটা তাদের অতীত ইয়েটা মনে করিয়ে দিতে চেয়েছেন? না, অবশ্যই অতীতটা মনে করিয়ে দিতে চেয়েছেন। দেখুন, এখানে আমি যে কথাটি প্রথমেও বলছিলাম যে 10ই ডিসেম্বরে বিএনপি একটি জনসমাবেশ করবে, এটি স্বাভাবিক প্রক্রিয়া। এটি নিয়ে কিন্তু কোনো রকম মানে আমি মনে করি যে উদ্বিগ্নতা আওয়ামী লীগের মধ্যে ছিল না বা এখনও নেই। কিন্তু এখানে কেন বিষয়টি ঘটল? কারণ আমরা দেখলাম যে বিএনপি রুহুল কবির রিজভী সাহেব থেকে শুরু করে হঠাৎ করেই, বা আমানুল্লাহ আমান সাহেব সাবেক মন্ত্রী, ওনারা হঠাৎ করেই এমন বক্তৃতা বিবৃতি দেওয়া শুরু করলেন যে 10ই ডিসেম্বরকে ঘিরে তারা এমন একটি উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করলেন যে তারপরে নাকি বেগম খালেদা জিয়ার কথায় দেশ চলবে বা ওনাদের মহাসচিবের কথায় দেশ চলবে, মানে এরকম হাস্যকর কিন্তু উত্তেজনাপূর্ণ বক্তব্য দিয়ে ওনারা কিন্তু পরিস্থিতিটা ঘোলাটে করার চেষ্টা করলেন। তো এখন আপনি চিন্তা করে দেখেন যে প্রথম কথা হলো যে এই যে অবাস্তব দাবি কথাগুলো তারা বলছেন, এর পিছনে কিন্তু স্বাভাবিকভাবেই প্রত্যেকেই একজন সচেতন মানুষই কিন্তু ষড়যন্ত্রের আভাস পাবে।
তো এখন যদি আমরা চিন্তা করি যে 10ই ডিসেম্বরকে ঘিরে দেশবিরোধী কোনো ষড়যন্ত্র হবে, বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা হবে, তাহলে আমরা কি সতর্ক থাকবো না? আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক থাকবে, আওয়ামী লীগ দেশের ক্ষমতায় আছে, আমাদের তো একটু দায়িত্ব রয়েছে দেশের প্রতি, জনগণের প্রতি। সুতরাং সেখানে তো আমাদের সতর্ক থাকা অত্যন্ত অত্যাবশ্যকীয় কাজ। এবং আমি মনে করি সেই সকল অবস্থান থেকেই আমাদের মাননীয় কৃষিমন্ত্রী মহোদয় আজকে এই কথাটি বলেছেন। তিনি শাপলা চত্বরের তুলনাটি টেনেছেন, কিন্তু আজকে যদি সত্যিকার অর্থেই সেরকম কোনো ঘটনা ঘটানোর অভিপ্রায় আওয়ামী লীগের থাকতো, তাহলে ওনারা তো বিভাগীয় সমাবেশ করছেন, একের পর এক সমাবেশ করছেন, কোনো সমস্যা তো হচ্ছে না। ঠিক আছে, ওনারা শান্তিপূর্ণভাবেই সমাবেশ করে চলে আসছেন, যদি ওখানে বিভিন্ন সমাবেশে দেখা যাচ্ছে ওনারা রেল স্টেশনে হামলা করছেন, বিভিন্ন জায়গায় হামলা করছেন, তারপরে তো সমাবেশগুলো হচ্ছে। সুতরাং এখানে কোনো রকম দমন পীড়নের কোনো মানে ইচ্ছা পোষণ থেকে এরকম কোনো বক্তব্য আওয়ামী লীগ থেকে দেওয়া হয়নি। আমরা জাতিকে সতর্ক করে রেখেছি, আমরা একটু সতর্ক অবস্থানে আছি, এর বাইরে আর কোনো কিছু নয়। এখানে বেশ কিছু প্রসঙ্গ এসেছে, আমি প্রথমে বলতে চাই যে উন্নয়নের প্রসঙ্গ। দেখুন, দিন বদলের সনদ, ডিজিটাল বাংলাদেশ, এগুলো কিন্তু এখন বাস্তব। ধরেন আমরা তো দেখি যে বিএনপি বিদেশিদের কথাতেই বেশি পছন্দ করে, তাহলে আজকেই ওয়ার্ল্ড ব্যাংকের যে প্রধান, তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে দেখা করে ওনার বক্তব্য, আওয়ামী লীগের প্রেস ব্রিফিং না, কিন্তু ওনার বক্তব্য যে বাংলাদেশ উন্নয়নের আসলে একটি রোল মডেল এবং বাংলাদেশ থেকে শিক্ষণীয় রয়েছে, উন্নয়নের ম্যাজিক কথাটি তিনি উচ্চারণ করেছেন। এটি ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধি বলেছেন, যিনি প্রধান এখানে। ঠিক আছে, এটা তো আমরা বলিনি, জননেত্রী শেখ হাসিনাও বলেন নাই, বা আওয়ামী লীগ থেকে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয় নাই। আজকে বাংলাদেশ মধ্যমায়ের দেশ, এটি কে স্বীকৃতি দেয়? এটা তো আর বাংলাদেশের আওয়ামী লীগের বঙ্গবন্ধু অভিনয়ের অফিস স্বীকৃতি দেয় না, এটা তো স্বীকৃতি দেয় হলো ওয়ার্ল্ড ব্যাংক স্বীকৃতি দেয়, এটি স্বীকৃতি দেয় IMF স্বীকৃতি দেয়, এটা জাতিসংঘ থেকে স্বীকৃতি দেয়। আজকে প্রত্যেকটি সূচকে বাংলাদেশ কি অবস্থানে আছে, এটি তো আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে বাংলাদেশ আজকে 2008 সালে কোথায় ছিল, 2014 সালে কোথায় গেছে। ঠিক আছে, আজকে এখানে কোভিড পরিস্থিতি আপনি দেখুন, শুধু একটি কথা আমি বলতে চাই যে কোভিডের সময় যে অবস্থাটি ছিল, সেই অবস্থাতে যখন সারা বিশ্ব মানে স্থবির হয়ে গেছিল, সেখান থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিভাবে প্রাজ্ঞতার মাধ্যমে, প্রণোদনার মাধ্যমে, সাহসী সিদ্ধান্তের মাধ্যমে জনগণকে ভ্যাকসিন দিয়ে রক্ষা করেছেন, আবার অর্থনীতিকে কিন্তু তিনি পুনর্জীবন দিয়েছেন। সুতরাং এটা সত্য, তানভীর শাকিল জয়, এটা সত্য যে আমরা অনেক ক্রাইসিস মোমেন্টটা পার করে এসেছি। এটা আসলেই যদিও এটার সমালোচনা বিএনপিও এটা স্বীকার করে যে না, আমরা এই কোভিড পরিস্থিতিতে আমরা ভালোভাবে আমরা সক্ষমতার সাথে আমরা এটাকে করতে পেরেছি। আমি আরেকটা বিষয় আনতে চাই এই প্রসঙ্গক্রমে, আমি মোশাররফ ভাইকে বলবো যে আজকে নির্বাচন কমিশন থেকে, যেহেতু আমাদের রাজনীতি এবং নির্বাচন এগুলো তো অঙ্গাঙ্গভাবে জড়িত, তো নির্বাচন কমিশন থেকে কিন্তু বলা হচ্ছিল, ইসি আলমগীর সাহেব গতকাল বলেছেন যে একটা প্রকল্প ওনারা নিচ্ছেন, যেটা নিয়ে বলা হচ্ছে যে দেশ শাসনে ইভিএম ব্যবহার করবেন কি করবেন না। উনি বলেছেন যে এটা যদি 2-1 দিনের মধ্যে সিদ্ধান্ত না নেওয়া হয়, 2-1 দিন বলতে উনি বুঝিয়েছেন যে মধ্য জানুয়ারির মধ্যে সম্ভবত, যদি না নেওয়া হয় তাহলে জাতীয় নির্বাচনে দেশ শাসনে ইভিএম ব্যবহার সম্ভব হবে না, এটার কথা বলেছেন। আবার তো সেই প্রেক্ষাপটে আসলে আপনার কি মনে হয় এটা ডিলে হচ্ছে কি কারণে মনে হয়? যে আপনাদের দাবির প্রেক্ষিতে বিএনপি তো এটা অনেক কথাই বলেছে যে তারা ইভিএম চায় না। এখন নির্বাচন কমিশন যদি মানে আপনার তার যে স্টক হোল্ডার যারা আছে, মানে যারা নিবন্ধনকৃত রাজনৈতিক দলগুলি আছে, তাদের কণ্ঠস্বরটা যদি উনি বুঝতে পারে, তাহলে তো ওনার ইভিএমে যাওয়ার কথা না। আপনি দেখেন আমাদের বাংলাদেশে বর্তমানে 39টি নিবন্ধনকৃত রাজনৈতিক দল আছে। না, এটা তো নির্বাচন কমিশন কিন্তু প্রপোজালটা দিয়ে রেখেছে। না, আমি একটু বলি, কিন্তু সরকারের তরফ থেকে সিদ্ধান্তটা না, আমি বলি, ওনারা বলছে যে এখনো দেওয়া হচ্ছে না, যদি না দেওয়া হয় তাহলে দেশ শাসনে ওনারা করতে পারবেন না। আমি তো নির্বাচন কমিশন তো সরকার যা বলে তা বাস্তবায়নের জন্য তারা তৎপর। কারণ আপনাকে আমি বলি নির্বাচন কমিশন তো একটা স্বাধীন না, ঠিক আছে, কিন্তু আমরা যেটা বলি এটা তো স্বাধীন না, এটা তো সরকারের অঙ্গলিহনে চলে। আপনাকে বলি যে আপনাকে আমি মানে একেবারে পরিসংখ্যান সহ বলি, 39টি রাজনৈতিক দল, 29টি দল সংলাপে অংশগ্রহণ করেছে। 29টি দলের মধ্যে মাত্র 4টি দল বলেছে ইভিএম চাই, আর বাকি 25টি দল ইভিএম চায় না, এবং 9টি বিএনপি সহ 9টি দল বর্জন করেছে। আপনি 25 আর 9 কথা 34টি দল ইভিএম চায় না। তা আপনি যদি গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করেন, তাহলে আপনি ইভিএম কেন ব্যবহার করবেন? কারণ ইভিএম ব্যবহার করবেন একটা কারণে, মাননীয় প্রধানমন্ত্রী এক বক্তৃতায় বলেছিলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন 300 আসনে ইভিএম ব্যবহৃত হবে। তারপরে দেখলাম আমরা নির্বাচন কমিশন নড়েচড়ে বসেছে, তারা ইভিএম এর মাধ্যমে নির্বাচন করতে চায়। কিন্তু বাংলাদেশে ইভিএম তো ওয়ার্ল্ডে এখন অচল, চলে না। বিশ্বে 120টি দেশে ইভিএম এর ব্যবহার ছিল, বর্তমানে 4টি দেশ আছে মাত্র।
এছাড়া কোনো দেশে ইভিএম নাই। আচ্ছা, আমি আমি সময় একদম শেষের দিকে চলে এসেছি, তো আমি একই প্রশ্ন তানভীর শাকিল জয়ের কাছে করতে চাই যে ইভিএম এর এই প্রসঙ্গটি, পাশাপাশি আজকে একটা সম্ভবত ইলেকশন কমিশনার সুলতানা এই রিপোর্টটা এসেছে আমাদের অনলাইনে এসেছে, উনি বলেছেন যে রংপুরে এই বিষয়টা এসেছে এবং রাশেদা সুলতানা, হ্যাঁ, নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা এটা সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন ইলেকশন কমিশনে। ওনারা বলছেন যে রংপুরে যে সংরক্ষিত ইভিএমগুলো আছে 10,000 ইভিএম ওনারা সংরক্ষণ করে রেখেছিলেন, সেগুলোর মধ্যে 6,000-এর ত্রুটি দেখা দিয়েছে এবং 1100-র মতো ইভিএম মেশিনে যন্ত্রপাতি ঠিকমতো কাজ করছে না বা কিছু হদিস পাওয়া যাচ্ছে না, এরকম একটা কথা বলেছেন। তো এটা আর পাশাপাশি ইলেকশন কমিশনার আবার নতুন করে ইভিএম কেনার জন্য একটা প্রস্তাবনা এসেছেন। এই দুইটা বিষয়কে আপনি আসলে কিভাবে দেখছেন? দেখুন, এই যে কয়েকদিন আগে যে আমেরিকাতে সিনেট কংগ্রেসে নির্বাচন হলো, কিভাবে নির্বাচন হলো? ইভিএম এ নির্বাচন হলো। ওনারা কি যে ব্যালটে সিল মেরে নির্বাচন করেছেন? করেননি তো। না, অধিকাংশ সিস্টেমে না দুইটা, আপনি দেখেন অধিকাংশ ক্ষেত্রেই ইভিএম এর মাধ্যমেই তারা ভোটটি কিন্তু দিয়েছে। ইলেকট্রনিক ভোটিং সিস্টেম ইজ দ্য মডার্ন সিস্টেম। এখন আপনি এখন যাবেন না পরে যাবেন সেটি নিয়ে আলাপ আলোচনা চলবে, ঠিক আছে, কিন্তু আপনাকে টুডে আর টুমরো যেতে হবে। আপনি তো আর এখন ওই নোকিয়ার বাটন ফোন কি ইউজ করেন নাকি? আমরা সবাই স্মার্টফোন ইউজ করি। ইভিএম এ সত্যি করতে আমি একটা উদাহরণ দিই, ইভিএম এ যদি কারচুপি করারই সুযোগ থাকে তাহলে উত্তরাতে যে উপনির্বাচন হলো সেখানে কেন 11% ভোট পড়লো? কারচুপি করে তো আমরা দেখিয়ে দিতে পারতাম যে 80% ভোট পড়ছে। সেটা কি করা গেছে? করা যায়নি। বাংলাদেশে ইভিএমে সর্বোচ্চ ভোট পেরেছে একটি উপনির্বাচনে, আমার নির্বাচনী এলাকায় যে উপনির্বাচনে, সে 51%। তাছাড়া কোনো জায়গায় 30% ক্রস করেনি কিন্তু, ঠিক আছে। তাহলে ইভিএমে কারচুপিটা কিভাবে হবে? এখন আপনি আসছেন ইভিএম এর এই প্রসঙ্গটা নিয়ে, ঠিক আছে। দেখুন, নির্বাচন কমিশন নিয়ে কথা বলা হয়। বিএনপি কতবার ক্ষমতায় ছিল? একটি নির্বাচন কমিশন আইন গঠন করেনি কিন্তু। ওনারা যখন দাবি করলেন মাননীয় প্রধানমন্ত্রী সংসদে সঙ্গে সঙ্গেই বিরোধী দলের এবং সকল রাজনৈতিক দলের দাবির প্রেক্ষিতে নির্বাচন কমিশন আইনের ব্যবস্থা করলেন, সেটি পাশ করা হলো এবং বাংলাদেশে প্রথম ইতিহাসে নির্বাচন কমিশন আইন করার পরে একটি নির্বাচন কমিশন গঠন করা হলো। ইভিএম এর বিষয়ে নির্বাচন কমিশন স্বাধীন, তারা সিদ্ধান্ত নিয়েছেন যে 150 আসনে ইভিএম তারা করতে চান সর্বোচ্চ। সে বিষয়ে তারা একটি বাজেট পেশ করেছেন, আপনি দেখেছেন সেই বাজেটটি কিন্তু একটু বড় অঙ্ক। তো আমাদের বর্তমানে যে বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি সার্বিক বিবেচনায়, এবং এই মেশিনগুলো তো লোকাল মার্কেট থেকে কেনা যাবে না, তার মানে আপনাকে ফরেন কারেন্সি ব্যবহার করে কিনতে হবে। এই সার্বিক বিবেচনায় সরকারের এটি বিচার বিবেচনার মধ্যে রয়েছে। এখন সরকার তার সামর্থ্য অনুযায়ী কতটুকু অর্থ ছাড় করতে পারবে, তারপরে হয়তো নির্বাচন কমিশনার সিদ্ধান্ত নেবেন বা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবেন ভোট কিভাবে হবে। এটি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। এবং দেখুন, এখানে একটি বলা হচ্ছে আওয়ামী লীগ, বিএনপি একটু বৃহৎ রাজনৈতিক দল, আওয়ামী লীগ দেশের বৃহত্তম রাজনৈতিক দল, তো ঠিক আছে, সুতরাং আওয়ামী লীগ সহ বৃহৎ কয়েকটি রাজনৈতিক দল ইভিএম এর পক্ষে দিয়েছে তাদের সিদ্ধান্ত। এখন নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে যে তারা কিভাবে নির্বাচন করবে না করবে। আমরা তাদের পক্ষে আছি। নির্বাচন কমিশনে আসলে এটা সিদ্ধান্তের বিষয়। তো যাই হোক, আলোচনা আমার মনে হয় এই বিষয়গুলো নিয়ে আমরা আরো দিন আলোচনা করতে পারবো। অনুষ্ঠানের আমরা একবারই শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের সময় শেষ হয়ে এসেছে। আবারও আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই স্টুডিওতে আসার জন্য, সুন্দর আলোচনা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আজকের এই সময়ের আয়োজন। ভালো থাকবেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। শুভরাত্রি।